ইন্ডিয়া বিজেপির বর্তমান প্রভাবশালী নেতা শুভেন্দু একটি জনসভায় ডক্টর ইউনূস ও কোটা আন্দোলনকারী সমন্বয়কদের উদ্দেশ্যে হুঁশিয়ার করে বলেন, মৌলবাদ, জঙ্গিবাদ এবং পাকিস্তানের রাজাকারদের নাতি, এদেরকে, এই জিহাদি শক্তিকে যদি ধ্বংস করতে হয় তাহলে এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সে ভাষায় উত্তর দিতে হবে। এটা আমাদের সকলের দাবি এবং আমাদের আশা যে 1.5 বছর ধরে পাকিস্তানের অত্যাচার সহ্য করার পরে ভারতীয় সেনারা ভারতবর্ষের নেতৃত্বে এক স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ তৈরি করেছিল। পাকিস্তানরা পরাজিত হয়েছিল। পাকিস্তানের সেনাধ্যক্ষ নিজামী আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনা ভারত সরকারের কাছে। একইভাবে ব্যবস্থা নিশ্চিত হবে, এটা আমরা আশাবাদী। তিনি আরো বলেন, শেখ হাসিনা বাংলাদেশের এখনো বৈধ প্রধানমন্ত্রী। ইউনূস ও সমন্বয়করা মুক্তিযোদ্ধা বিরোধী ও জঙ্গি বাহিনী। এরা অবৈধভাবে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করেছে। এদের জন্য আগামীতে ফাঁসির দড়ি অপেক্ষা করছে। শীঘ্রই হাসিনা বৈধভাবেই দেশের দায়িত্ব ফেরত নেবেন। আর বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ, তিনি বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান, সকলের অধিকার, যা বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে। আমেরিকায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতির জয়কে নিয়েও যেভাবে কিছুদিন ধরেই কটাক্ষ করছে, সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে পাকিস্তানপন্থী যারা একাত্তরে যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, যাদের জন্যই 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছে ও যাদের জন্যই কয়েক হাজার ভারতীয় সেনা প্রাণ দিয়েছে, সেই লোকেরা কোটা আন্দোলন, ছাত্র আন্দোলনের নামে পিছনের দরজা দিয়ে অবৈধভাবে দেশ চালাচ্ছে। এছাড়া তিনি হেফাজতকে রাজাকার আখ্যা দিয়ে যা বললেন, 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। অবৈধ লোকেদের উৎখাত করব, বড় বড় কথা। বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় জুতোর মালা দেওয়ায় যা বললেন এই প্রভাবশালী নেতা। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করবে। কাজ নেই তো খই ভাজ। আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে, কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা। এই সুৎখোর মোল্লা ইউনূস এ জানে না ইতিহাস। ভারতবর্ষ শেখ মুজিবকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ, এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। গুরুদেব দলাই লামাকে ভারতবর্ষ শেল্টার দিয়েছে। চীনের চোখ রাঙানি করেনি। এ তো আমি বললাম না, রাফেল তো দূরের কথা, রাফেলের আওয়াজে পালাবে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাবো আমরা। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনূস সহ গোটা ঢাকা চাপা পড়ে। যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম, এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। এরা অতীত থেকে শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করবে। এবং পাকিস্তানের রাজাকারদের নাতি, এদেরকে, এই জিহাদি শক্তিকে যদি ধ্বংস করতে হয় তাহলে এরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সে ভাষায় উত্তর দিতে হবে। এটা আমাদের সকলের দাবি এবং আমাদের আশা যে 1.5 বছর ধরে পাকিস্তানের অত্যাচার সহ্য করার পরে ভারতীয় সেনারা ভারতবর্ষের নেতৃত্বে এক স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ তৈরি করেছিল। পাকিস্তানরা পরাজিত হয়েছিল। পাকিস্তানের সেনাধ্যক্ষ নিজামী আত্মসমর্পণ করেছিল ভারতীয়
হচ্ছে না ভারত সরকারের কাছে। একইভাবে ব্যবস্থা নিশ্চিত হবে, এটা আমরা আশাবাদী। আর বৈধ প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ তিনি বৈধভাবেই বাংলাদেশের দায়িত্ব নিয়ে নেবেন। গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধান, সকলের অধিকার, যা বঙ্গবন্ধু শেখ মুজিব যে রাস্তা দেখিয়েছিলেন সেই রাস্তাতেই ভবিষ্যতের বাংলাদেশ এগোবে। আমেরিকায় গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতির জয়কে নিয়েও যেভাবে কিছুদিন ধরেই কটাক্ষ করছে, সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে পাকিস্তানপন্থী যারা একাত্তরে যারা পাকিস্তানকে সাপোর্ট করেছিল, যাদের জন্যই 30 লক্ষ বাঙালি শহীদ হয়েছে ও যাদের জন্যই কয়েক হাজার ভারতীয় সেনা প্রাণ দিয়েছে, সেই লোকেরা গোটা আন্দোলন, ছাত্র আন্দোলনের নামে পিছনের দরজা দিয়ে অবৈধভাবে দেশ চালাচ্ছে। যাহাই ইউনূস তাহাই মমতা। 1.5 বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে। অবৈধ লোকেদের উৎখাত করব, বড় বড় কথা। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে, তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করছে। কাজ নেই তো খই ভাজ। আমার মনে হয় ভারত সরকার ওই চিঠিটা ডাস্টবিনে ফেলে দিয়েছে, কারণ ভারতবর্ষের ইতিহাস জানে না এই নাবালক উপদেষ্টারা। এই সুদখোর মোল্লা ইউনূস এ জানে না ইতিহাস। ভারতবর্ষ শেখ মুজিবকে শেল্টার দিয়েছে, ভারতবর্ষ এর আগে মুজিব সাহেবের পুরো পরিবারকে শেল্টার দিয়েছে। ভারতবর্ষ, এরা তো পাতি, চীনের মতো শক্তিশালী দেশ, তার রক্তচক্ষুকে ভারতবর্ষ ভয় করেনি। গুরুদেব দলাই লামাকে ভারতবর্ষ শেল্টার দিয়েছে, চীনের চোখ রাঙানি করেনি। এ তো আমি বললাম না, রাফেল তো দূরের কথা, রাফেলের আওয়াজে পালাবে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। হেঁটে গেলে মারিয়ে নিয়ে চলে যাব আমরা। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনূস সহ গোটা ঢাকা চাপা পড়ে যাবে। যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম, এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। এরা অতীত থেকে শিক্ষা নেয়নি। বাংলাদেশের মুক্তিযোদ্ধার চেতনা এবং আবেগ যারা অস্বীকার করবে, তাদের কপালে জুতোর মালা নয়, গোলাম নিজামীর মতো দড়ি অপেক্ষা করছে। আরজিকর কাণ্ডে সেন্ট্রাল ল্যাবরেটরি যে রিপোর্টটা দিয়েছে, তাতে ঘটনাস্থলে যে সেমিনার কক্ষ, সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন, কারণ সেখানে তিলোত্তমার সঙ্গে অভিযুক্ত ধস্তাধস্তির কোনো প্রমাণ তারা চিহ্ন পায়নি। সিএফএসএল রিপোর্ট আমরা দেখেছি মিডিয়ার মাধ্যমে, জেনেছি। আমার বিশ্বাস এই মামলা তো পরিবার বা কেউ যায়নি, রাজ্য সরকারও যায়নি সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কেন সুমোটো নিয়েছিলেন, যিনি নিয়েছিলেন তিনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। আমার বিশ্বাস বর্তমান সুপ্রিম কোর্ট যেভাবে গতিশীল হয়েছে, তাতে শুধুমাত্র রেপ মার্ডারকারী নয়, আমি পরিবারের সঙ্গে একমত, সংগঠিত চক্রান্তের বলি আমাদের এই বোন। এবং প্রত্যেকটা ক্ষেত্রে ঝাড়গ্রাম থেকে বসে রাজ্যের স্বাস্থ্য, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার নির্দেশে সুশান্ত রায়, অভিক দে, সন্দীপ ঘোষ, নারায়ণ স্বরূপ নিগম, অভিজিৎ মণ্ডল, ডিসি অভিষেক গুপ্তা এবং বিনীত গোয়েল, তারা প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছেন। বেসিন চেঞ্জ করেছেন, পোশাক চেঞ্জ করেছেন, প্রত্যেকটা জিনিস চেঞ্জ করেছে। এবং 5 দিন ধরে এভিডেন্স ডেস্ট্রয়ের কাজ হয়েছে। যেটুকু এভিডেন্স ছিল অতীন ঘোষের নেতৃত্বে
মমতা ব্যানার্জির নির্দেশে 14ই আগস্ট একটি বিশেষ সম্প্রদায়ের তৃণমূলের শান্তির ছেলেরা আরজিকর ভেঙে চুরে তছনছ করে জুনিয়র ডাক্তারদের হোস্টেলের ভিতর ঢুকিয়ে দিয়ে বাকি যা যা ছিল মমতা ব্যানার্জির ইচ্ছা পূরণ করেছে। এবং সিপিকে কেউ না ডাকা সত্ত্বেও রাত্রি 12টায় গেছেন। 2:30টার সময় সিপি বিনীত গোয়েল ফেস টাইমে ফোন করে মমতা ব্যানার্জিকে বলেছেন গেম ইজ ওভার। বিনীত গোয়েল destroyed every evidence। আজ না হোক কাল এর পরিণতি খারাপ। 84 সালে যারা শিখদেরকে কেটেছিল, বড় বড় নেতা, সেন্ট্রালের মন্ত্রী সজ্জন কুমার থেকে শুরু করে বড় বড় তাবড় তাবড় লোক, পাওয়ারফুল লোক, তারাও ভেবেছিল যে আমাদের কেউ টিকি ছুতে পারবে না। আজকে সজ্জন কুমাররা তিহারের জেলে। এদের ভিতরে থাকতে হবে, শুধু বিনীতকে নয়, বিনীত যার কথাই করেছেন সেই মমতা ব্যানার্জিকেও সঙ্গে যেতে হবে। বৈষম্যমূলক ছাত্র আন্দোলন, ওদের ইনকামটা কি? রূপায়ণ টাওয়ারে তারা পুরো একটা ফ্লোর নিয়ে অফিস বানাইছে। ইনকামটা কি আপনারা বুঝান আমারে। -2 যে আগে ছিল 111 সময়, এখনো -2 একটা প্রজেক্ট চলছে। বিএনপি শেষ মুহূর্তে এসে বুঝতে পারছে যে তাদের মূল শত্রু আওয়ামী লীগ না, মূল শত্রু এরা। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করাটাই হবে আত্মঘাতী। যে সরকার হিসেবে আপনি সাংবিধানিকও না, আপনি বিপ্লবীও না, তাহলে আপনি কি?